ভালোবাসা সুন্দর, তবে এই ভালোবাসাই যদি ঘৃণায় পরিণত হয় তাহলে এর থেকে বেদনাদায়ক আর কষ্টে কিছুই নেই। আজ আমি তোমাদের মধ্যে এমন একটি ড্রামা নিয়ে এসেছি যেখানে দেখানো হয় ছেলেটি নিজের প্রেমিকাকে ভুল বোঝে এবং তার উপর অনেক টর্চার করে। এরপর ছেলেটি নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততদিনে মেয়েটির মনে ছেলেটির প্রতি আরো দ্বিগুণ ঘৃণা জন্মে গিয়েছিল। তো শেষ পর্যন্ত কি ওরা সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হতে পারবে তা জানতে হলে তোমাদেরকে পুরো ড্রামাটি দেখতে হবে। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদেরকে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় মার্শাল লিওকে দেখানো হয়, যার কাছে তার গার্ড এসে বলে, অন্ধ্র আমাদের সঙ্গে এটা কি করে করতে পারলো? সে তো আপনার ফিয়ন্সে হয়, তারপরও কি করে সে আপনাকে ধোকা দিল? লিওর হাতে তখন আমরা একটি ছবি দেখতে পাই, যে ছবিতে আমরা অন্ধ্র আর লিওকে একসাথে দেখতে পাই। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা লিওকে একটি হসপিটালে দেখতে পাই, যেখানে ডাক্তার লিওকে বলে ওর চেহারা পুরোপুরি পাল্টানো লাগবে, অর্থাৎ ওকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। এরপর লিওর চেহারা সম্পূর্ণভাবে বদলে যাবে। এতে তখন লিও সম্মতি জানায়। এরপর আমাদেরকে বেশ কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে লিওর সার্জারি কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে এখন আমরা একে আর লিও বলে ডাকতে পারবো না, কারণ ও সম্পূর্ণ নতুন চেহারার সাথে নতুন একটি পরিচয় নিয়ে এখানে এসেছে। ওর নাম এখন থেকে মার্শাল মু। ওকে এখন থেকে আমরা মু বলেই রাখবো। ব্যাকগ্রাউন্ডে তখন আমাদেরকে জানানো হয় যে মার্শাল লিউ মারা গিয়েছে, এটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে, বেশ কিছুদিন হয়েও গিয়েছে। তবে মার্শাল লিউ যে ফিয়ন্সে ছিল অর্থাৎ ঝং অন্ধ্র, সে নাকি সেং ফ্যামিলির ছেলে সিহুয়ার সাথে নিজের বিয়ে ঠিকও করে নিয়েছে। এরপর সিন শিফট হয়, আমাদেরকে অন্ধ্রকে দেখানো হয় যে একটি ধনী লোকের সঙ্গে বসেছিল। যদিও অন্ধ্র এখানে নিজেদের ফ্যামিলি বিজনেস নিয়ে লোকটির সাথে কথা বলতে চাচ্ছিল, তবে লোকটি তো এখানে কাজের চেয়ে বেশি ঝন্ডুর উপরে ইন্টারেস্ট দেখাচ্ছিল। দূর থেকে কিছু মেয়েগুলো দেখে অনেক জ্বলতে থাকে। ওরা বলতে থাকে ওর ফিয়ান্সে মারা গিয়েছে, বেশি দিনও হয়নি। তার মধ্যেই দেখো নির্লজ্জের মতো অন্য একজনের সাথে বিয়ে ঠিকও করে নিল, আর এখন অন্য একটি পুরুষের সাথে এখানে এসে ফ্লার্ট করছে। তখনই সেখানে মিস শিয়া নামে একটি মেয়ে চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে ডিসকাস করছো? এটা ওই মেয়ে দুটি বলে, আর কি নিয়েই, ওকে নিয়েই করছি। ওই মেয়ে দুটি তখন মিস শিয়াকে জিজ্ঞাসা করে, আপনার আর মার্শাল মুয়ের কি এনগেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে? এতে মিস শিয়া বলে, হ্যাঁ খুব তাড়াতাড়ি, কিন্তু আগে আমার ভাই বিয়ে করবে, তারপরে আমাদের বিয়ে হবে। এদিকে ওই লোকটি তখন অন্ধ্রকে ব্যাড টাচ করতে থাকে, যেটাতে অন্ধ্র অনেকটা অস্বস্তি ফিল করছিল। তখনই সেখানে মু চলে আসে। মু ওই লোকটির হাত ধরে নেয়। লোকটি তখন মুকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্ধ্র মুকে থ্যাংক ইউ জানাতেই যাবে, কিন্তু তার আগেই মু ওকে ধরে নেয় আর সেখান থেকে সবার সামনে দিয়ে নিয়ে যায়। তো ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে ওই স্পন্সরটি স্কিপ করে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপটির স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29শে আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করে প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করুন এবং বোনাস পান যায়। এরপরে সিনে আমরা অন্ধ্রকে দেখতে পাই, যার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল। দেখে বোঝা যাচ্ছিল যে মুকে ধরে অনেক মেরেছে। মু অন্ধ্রকে জিজ্ঞাসা করে, তুমি অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছো? এতে অন্ধ্র বলে, আমি কোনো অস্ত্রের বিষয়ে জানি না। মুকে আরও জিজ্ঞাসা করে যে তুমি মার্শাল লিওকে কেন মেরেছো? অন্ধ্র বলে, আপনি এসব কি বলছেন? আমি কেন লিওকে মারতে যাব? মু এতে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি বুঝতে পেরেছি, এভাবে তোমার হবে না।
এটা বলে মো একটি গার্ডকে ডাক দেয় আর বলে অন্ধ্র ওকে ততক্ষণ পর্যন্ত টর্চার করতে যতক্ষণ না ও নিজের দোষ স্বীকার করছে। তবে এটা খেয়াল রাখতে বলে যে যাতে অন্ধ্র মারা না যায়। এটা বলে মু সেখান থেকে চলে যায়। এরপর ওই গার্ডটি অন্ধ্রর উপরে গরম পানি ঢালতে থাকে, যার কারণে অন্ধ্রর শরীর অনেকটা খারাপ হয়ে যায়। মুই আবার ওকে এসে সেখান থেকে নিয়ে যায়। তবে মুয়ের এখানে অন্য একটি উদ্দেশ্য ছিল। মু এখানে চাচ্ছিল অন্ধ্রকে মেরে ফেলতে। ও একটি ছুরি বের করে আর অন্ধ্রকে মারতে যায়। তবে তখনই অন্ধ্র অজ্ঞান অবস্থায় লিওর নাম নিতে থাকে আর বলতে থাকে, লিও আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যেটা শুনে মু তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ও কি এখনো আমাকে ভালোবাসে। কিন্তু পরক্ষণেই মু আবার বলতে থাকে, না না, আমি নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারি না। ও এসব করেছে আর ওকে দিয়ে আমি এসব স্বীকার করাবো। তবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে মারবো না যতক্ষণ না ও নিজের দোষ স্বীকার করছে। এটা বলেই মু সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় মু ডাক্তার ডেকে আনে, যেখানে ডাক্তার ওকে জানায় অন্ধ্রর শরীর অনেকটা দুর্বল, তার সাথে ওর উপর অনেক টর্চার করা হয়েছে, যার কারণে অন্ধ্রর এখনো জ্ঞান ফিরছে না। ডাক্তার তার সাথে অন্ধ্রর শরীরে আঘাতে লাগানোর জন্য কিছু মলমও দিয়ে যায়। মু যখনই অন্ধ্রর আঘাতের জায়গায় ওই মলম লাগাতে যায় তখনই অন্ধ্রর জ্ঞান ফিরে আসে। আরও জিজ্ঞাসা করে, আপনি এসব কি করছেন? মু বলে, সেসব কথা ছাড়ো, আগে তুমি বলো তুমি কেন মার্শাল লিওকে মেরেছো আর ওই অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছো? অন্ধ্র বলে, আমি লিওকে মারিনি আর কোনো অস্ত্রের ব্যাপারেও আমি জানি না। যেটা শুনে মুর তো এবার অনেক বেশি রাগ হয়ে যায়। তবে মু উল্টাপাল্টা কিছু করার আগে সেখানে একটি গার্ড চলে আসে আর বলে কমান্ডার মুকে রেখে পাঠিয়েছে। তবে মু সেখান থেকে যাওয়ার আগে অন্ধ্রকে বলে, আরও একবার ভেবে দেখো, যদি তুমি অস্ত্রের ব্যাপারে বলে দাও তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দিতে পারি। এরপর মু যখন সেখান থেকে চলে যায় অন্ধ্র মনে মনে ভাবতে থাকে ও চাইলেও সবাইকে সত্যিটা জানাতে পারবে না। সিন তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদেরকে শেং ফ্যামিলির বড় ছেলে শেং ফ্যাংকে দেখানো হয়। তার সাথে সেখানে অন্ধ্রও ছিল। অন্ধ্র ফ্যাংকে বলে, আমি সবাইকে বলে দেবো যে তুমি লিওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো আর ওকে মারার প্ল্যান করেছো, যার কারণে লিও যুদ্ধে হেরে নিজের জীবন হারিয়েছে। ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, যাও সবাইকে বলে দাও। তবে যাওয়ার আগে তোমাকে এটাও বলে দিই যে লিওর মা এখন আমার কাছে আছে, চাইলেই আমি তাকে মেরে ফেলতে পারি। যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে নিজের মুখ বন্ধ রাখো, আর যদি ভুলেও কারোর কাছে কিছু বলেছো তাহলে লিওর মাকে তুমি আর কোনোদিন দেখতেও পাবে না, তার আগে আমি তাকে শেষ করে দেবো। এখন বর্তমানে সব কিছু ভেবেই অন্ধ্র অনেক বেশি মন খারাপ হতে থাকে। ও এই কারণে সবাইকে কিছুই জানাতে পারছিল না, যার কারণে সবাই ভাবছিল যে অন্ধ্র লিওর সঙ্গে চিট করেছে। কিছুক্ষণ পরে সেখানে মু চলে আসে। মুকে এখানে আসতে দেখে অন্ধ্র বলে, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। মু এবার অনেক বেশি রেগে গিয়ে নিজের পিস্তল বের করে আর সেটা অন্ধ্রর দিকে তাক করে। অন্ধ্র তখন পিস্তলের দিকে নিজের মুখ ঘুরিয়ে নেয় আর বলে, হ্যাঁ আমাকে মেরেই ফেলো, আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মু তখন গুলি চালায়। গুলির শব্দে সেখানে একটি গার্ড সহ মিস শিয়াও চলে আসে। তবে আমরা দেখতে পাই মু তো ওই গুলিটি অন্ধ্রর দিকে নয় বরং দেয়ালের দিকে মেরেছিল। সেখান থেকে যাওয়ার আগে মু নিজের গার্ডকে বলে খুব শীঘ্রই ও অন্ধ্রকে বিয়ে করবে, তাই যেন গার্ড সবকিছুর আয়োজন করে। যেটা শুনে অন্ধ্র তো অনেক বেশি অবাক হয়ে যায়। মু সেখান থেকে যাওয়ার সময় মিস শিয়া ওকে আটকায় আর বলে, তুমি সব কি বলছো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর আমাদেরও তো বিয়ে ঠিক হয়েছে। মু এখানে মিস শিয়াকে কোনো আশা করতে নিষেধ করে আর বলে, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। এটা বলেই মু সেখান থেকে চলে যায়। মিস শিয়ার তো মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় মুয়ের তরফ থেকে ঝংরুর কাছে বিয়ের অনেকগুলো উপহার পাঠানো হয়। তখন সেখানে মু চলে আসে। মু একটি ফল নিয়ে অন্ধ্রকে বলে, এটা অনেক মিষ্টি ফল, এটা দিয়ে তুমি আমাদের বিয়ের জন্য মিষ্টি মুখ করে নাও। যেটা শুনে অন্ধ্র বলে, আমি তোমাকে বিয়ে করব না, সেখানে মিষ্টি মুখ করার তো কোনো কথাই নেই। মু বলে, তাহলে তুমি একটি কথা শুনে রাখো, তোমার বাড়িটি চারদিক থেকে আমার লোকজন ঘিরে রেখেছে, যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে তোমার বাড়ির কেউই আর বাঁচবে না। যেটা শুনে অন্ধ্র তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর মুয়ের কাছ থেকে ওই ফলটি নিয়ে খেতে শুরু করে। অন্ধ্র কান্না করছিল আর ওই ফলগুলো খাচ্ছিল। অন্ধ্রকে এভাবে খেতে দেখে মুয়ের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। মু অন্ধ্রকে থামতে বলে, তবে অন্ধ্র তো থামছিলই না, একের পর এক ফল খেয়েই যাচ্ছিল। যেটা দেখে মু এবার ধমক দিয়ে অন্ধ্রকে থামায়।
তো এর পরের সিনে আমরা মুকে কমান্ডারের কাছে দেখতে পাই। কমান্ডার এখানে মুকে বলে খুব শীঘ্রই ওদেরকে ওই অস্ত্রগুলো খুঁজে বের করতে হবে, আর তার নাকি মুয়ের প্রতি পুরোপুরি ভরসা আছে। মুই পারবে একমাত্র অনরোর কাছ থেকে ওই অস্ত্রগুলো বের করতে। মু বলে আপনি চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আমার কাজ করব। মু এখানে এটা খেয়াল করে যে কমান্ডার নিজের ওয়াইফের সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে, তাই মু কমান্ডারকে এরকম করতে নিষেধ করে। কমান্ডার তখন নিজের ওয়াইফকে বলে, বেবি তোমার কি আমার এইসব ব্যবহারে খারাপ লাগে? ওর ওয়াইফ তখন ভয় পেয়ে বলে, না না, আমার একদমই খারাপ লাগে না। এরপর আমাদেরকে সিহুয়াকে দেখানো হয় যে অনেকদিন পরে শহরে ফিরেছিল। তখন সেখানে তার দুইটি সঙ্গী চলে আসে তাকে পিক আপ করার জন্য। সিহুয়া যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখনই চারদিক থেকে মু আর মুয়ের লোকেরা ওদেরকে ঘিরে ধরে। মু বলে, তোমার সাহস তো কম না, এত কিছুর পরও তুমি এই শহরে আবারও ফিরে এসেছো। মনে হচ্ছে তোমার জানের প্রতি তোমার কোনো মায়া নেই। সিহুয়া বলে, তোমার আমার ব্যাপারে এত চিন্তা না করলেও চলবে, আমি এখানে আমার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি। আর তোমাদেরকে এটা বলে দিই, এই সেই সিহুয়া যার সাথে অঞ্জুর বিয়ে ঠিক হয়েছিল। সিহুয়ার এরকম কথা শুনে মু তো রেগে যায় আর বলে, এত তেজ তুমি কোথা থেকে পাও? মু তখন নিজের সৈন্যদের আদেশ দেয় সিহুয়ার উপরে আক্রমণ করার জন্য। তখন সবাই মিলে ওদের দিকে গুলি ছুটতে থাকে। সিহুয়াকে বাঁচাতে গিয়ে ওর একটি সঙ্গীর গায়ে গুলি লেগে যায়। ওকে নিয়ে ওরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মু যখন বাড়িতে ফিরে আসে তখন ওর সঙ্গে মিস শিয়া দেখা করতে আসে। মিস শিয়া এখানে মুকে বোঝানোর চেষ্টা করে যে ও মুকে ভালোবাসে, তাই মু যেন ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে না করে। তবে মু এখানে শিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিয়া নিজের ভাইয়ের কাছে যায়, আর এখান থেকে আমরা জানতে পারি কমান্ডারই হচ্ছে শিয়ার বড় ভাই। শিয়া এখানে এসে নিজের ভাইয়ের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে আর বলতে থাকে ওর মুকে চাই, আর ওর ভাই যেন যে করেই হোক মুকে ওর কাছে এনে দেয়। তবে তখনই কমান্ডার অনেক রেগে যায় আর বলে, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারি, তার জন্য যদি মুকে আমার অন্ধ্রর সাথে বিয়ে দিতে হয় আমি তাই দেবো। শিয়া এটা শুনে অনেক বেশি কষ্ট পায়। এরপর শিয়া সেখান থেকে সোজা অন্ধ্রর কাছে চলে যায়। মিস শিয়া এখানে এসে অনেক চিল্লিয়ে চিল্লিয়ে অন্ধ্রর সাথে কথা বলতে থাকে আর ওকে অনেক কথা শোনাতে থাকে। তবে তখনই সেখানে মু এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোমার সাহস হয় কি করে আমার হবু ওয়াইফের সঙ্গে এরকম ভাবে কথা বলার? শিয়া এতে রেগে গিয়ে বলে, তুমি এই মেয়েটার জন্য আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তবে মু তখন শিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। এতে শিয়া রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে কমান্ডারের ওয়াইফ মিস শিন চলে আসে অনরোর সাথে কথা বলতে। মিস শিন অনরোকে বলে, এই সিটির প্রত্যেকটা মেয়ে মার্শাল মুকে বিয়ে করার জন্য পাগল, আর সেখানে তো তোমার সাথে মার্শাল মুয়ের বিয়ে ঠিক হয়েছে। তবে তোমার মুখ দেখে এটা মোটেও মনে হচ্ছে না যে তুমি এই বিয়েতে খুশি। মিস শিন এখানে অনেক রহস্যজনক ভাবে কথা বলতে থাকে আর অনরোকে একটি অ্যাড্রেস দিয়ে বলে সেখানে যেতে। সেখানে গেলেই ও লিউর মাকে ফেরত পেয়ে যাবে। অন্ধ্র তো অনেক বেশি অবাক হয়ে যায়। এটা বলে মিস শিন সেখান থেকে চলে যায়। অন্ধ্র মিস শিনের এসব কথা নিয়ে ভাবছিল, তখনই সেখানে মু চলে আসে। মু অন্ধ্রকে বলে, তুমি নিজের মুখ এরকম কেন করে রেখেছো? কেউ দেখে বলবেই না যে আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। খবরদার, যদি বিয়ের দিন এরকম মুখ করে রেখেছো তাহলে তোমাকে আমি দেখে নেব। এটা শুনে অন্ধ্র বলে, না আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো, আমি এই বিয়ে করতে পারবো না। যেটা শুনে মু এবার রেগে যায় আর জোর করে অন্ধ্রকে কিস করে দেয়। অন্ধ্র ওকে থামানোর চেষ্টা করে, তবে মু কিছুতেই থামছিল না। কিছুক্ষণ পরে মু একলাই থেমে যায় আর অন্ধ্রর ঠোঁটে হাত দেয়। অন্ধ্র তখন মনে পড়ে যে লিও ঠিক একইভাবে ওর ঠোঁটে এভাবে হাত দিত। অন্ধ্র শান্ত হয়ে মুকে বলে, আমি এই বিয়ে করতে রাজি আছি, কিন্তু তাও আমার একটা শর্ত আছে। আগে তুমি এখান থেকে আমাকে যেতে দাও, আমি বন্দী হয়ে থাকতে চাই না। মু এতে রাজি হয়ে যায়, তবে গার্ডকে বলে অন্ধ্রর উপরে নজর রাখতে। এরপর অন্ধ্র একটি গাড়িতে করে যেতে থাকে। ও মিস শিনের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায় আর সেখানে লিওর মাকেও খুঁজে পেয়ে যায়। তবে তখনই সেখানে সিহুয়া চলে আসে ওর দলবল নিয়ে। সিহুয়া তো লিওর মায়ের দিকে বন্দুক তাক করে আর অন্ধ্রকে বলে, আমার বাবা কোথায়? এখানে আমি তোমাদেরকে বলে দিই যে সিহুয়ার বাবা হচ্ছে শেংফ্যাং, যাকে আমরা অন্ধ্রকে হুমকি দিতে দেখেছিলাম। তবে অন্ধ্র বলে, তোমার বাবা কোথায় সেটা আমি জানি না, কিন্তু এটা সিহুয়া বিশ্বাস করে না। তবে তখনই ওরা বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। এতে অন্ধ্র ওদের সবাইকে আলমারির পিছনে লুকাতে বলে। দেখা যায় সেখানে মু এসেছে। মু বুঝতে পারে যে এখানে অন্ধ্র ছাড়া অন্য কেউ ছিল, তাই ও পুরো রুমটি সার্চ করার জন্য যেতে থাকে। তবে অন্ধ্র মুকে আটকানোর জন্য মুকে জড়িয়ে ধরে। মু বুঝতে পারে যে অন্ধ্র চাচ্ছে না মু এই জায়গাটি সার্চ করুক। মু অন্ধ্রকে ওয়ার্ন করে যে পরের বার থেকে অন্ধ্র যেন এরকম কিছু না করে, তাহলে অন্ধ্রকেও একটা দিনও শান্তিতে থাকতে দেবে না।
এটা বলে মু সেখান থেকে চলে যায়। পরের দিন মু আর অনরোর বিয়ে ছিল, তাই সেখানে মিস শিয়া চলে আসে অনরোকে সাজানোর জন্য। অনরো মিস শিয়াকে বলে, আপনি কি কিছুদিনের জন্য লিওর মাকে আপনার কাছে রাখতে পারবেন? ওনাকে এভাবে আমার কাছে রাখা ওনার জন্য বিপজ্জনক হতে পারে। মিস শিয়া এই ব্যাপারটি নিয়ে অনরোকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, আমি জানি যে এখন তোমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো লিওর মাকে প্রোটেক্ট করা। অনরো বলে, আপনি ভুল বললেন, শুধু এই একটা লক্ষ্যই না, আমি লিওর মৃত্যুর প্রতিশোধও নিতে চাই। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। মিস শিয়াও তখন বলে, তাহলে আমিও আপনার সাথে আছি, আমার শেষ নিঃশ্বাস চলা অবধি আমি আপনাকে সাহায্য করে যাব। অনরো বলে, না না, আমার জন্য আমি চাই না যে আপনার জীবন বিপদে পড়ুক। মিস শিয়া বলে, তোমার পরিবার আমার জন্য অনেক কিছু করেছে, অতীতে তারা আমাকে অনেক সাহায্য করেছে, এখন পালা এসেছে আমার তোমাদের সকল ঋণ শোধ করা। এতে অনরো আর কিছু বলে না। এরপর অনরো আর মিস শিয়া গাড়িতে করে যেতে থাকে বিয়ের জন্য। তবে তখনই কিছু গুন্ডা পান্ডা এসে ওদের গাড়ির উপরে আক্রমণ করে আর সেখান থেকে অনরোকে জোর করে নিয়ে যেতে থাকে। দূর থেকে সিহুয়া এটা দেখতে পায়। সিহুয়া এতে অনরোকে বাঁচানোর জন্য যেতে চায়। সিহুয়ার সঙ্গীরা ওকে আটকানোর চেষ্টা করলেও সিহুয়া ওদের কথা শোনে না আর সেখানে গিয়ে ওই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। তবে তখনই সেখানে মুয়ের লোকজন চলে আসছিল, তাই সিহুয়ার সঙ্গীরা এসে সেখান থেকে সিহুয়াকে নিয়ে যায়। এদিকে দেখানো হয় গার্ড এসে মুকে জানায় কিছু লোকজন এসে অনরোকে কিডন্যাপ করে নিয়ে গেছে, যেটা শুনে মু তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা অনরোকে দেখতে পাই, যাকে ওই গুন্ডারা জোর করে একটি জায়গায় নিয়ে আসে আর ওকে রেপ করতে যায়। তবে তখনই সেখানে মু আর ওর গার্ড চলে আসে। গার্ড আর মু মিলে ওদের সাথে লড়াই করে আর ওদেরকে হারিয়েও দেয়। এই যাত্রায় অনরো ওদের হাত থেকে বেঁচে যায়। এদিকে দেখানো হয় বিয়েতে আমন্ত্রিত সকল মেহমান চলে এসেছিল, সবাই অনেক খুশি ছিল। কিন্তু মিস শিয়া তো মনে মনে ভাবতে থাকে এতক্ষণে হয়তো ওর লোকেরা অনরোকে শেষ করে দিয়েছে, আর যদি ব্রাইডই না আসে তাহলে বিয়ে কি করে হবে। তবে তখনই ওকে অবাক করে দিয়ে সেখানে মু আর অনরো চলে আসে। এখানে মু আর অনরোর বিয়ে হয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে কমান্ডার অনেক রেগে শিয়ার কাছে আসে আর ওকে একটি চড় মেরে দেয়। কমান্ডার বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কেন তুই নিজের লোক দিয়ে অনরোকে কিডন্যাপ করিয়েছিস? যদি ক্ষণক্ষরেও মু এটা টের পেয়ে যায় তাহলে তোর অবস্থা কি হবে? এটা কি একবারও ভেবে দেখেছিস? তখন আবার আমার কাছে এসে কান্নাকাটি করিস না, আমি কিন্তু তোকে মুয়ের হাত থেকে বাঁচাতে পারবো না। এটা শুনে শিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর কমান্ডারকে বলে, আমি তো তোমার বোন হই, তুমি আমাকে সাহায্য করো যাতে মু এই ব্যাপারে কিছু জানতে না পারে। তবে শিয়ার এসব কথায় কমান্ডার কোনো কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এসব কিছুর জন্য শিয়া অনেকটা আপসেট হয়ে যায় আর সব কিছুর জন্য অনরোকে দোষ দিতে থাকে। এদিকে ফার্স্ট নাইটে অনরোর তো মন অনেক বেশি খারাপ ছিল। মু জিজ্ঞাসা করে, তোমার কার জন্য মন খারাপ হচ্ছে, সিহুয়ার জন্য নাকি লিওর জন্য? অনরো বলে, আপনি কি আমাকে এভাবে হিউমিলিয়েট করার জন্য বিয়ে করেছেন? মু অনরোকে বলে, তুমি ভাবলে কি করে যে এত জঘন্য কাজ করার পরও আমি তোমাকে একটি হ্যাপি ম্যারিড লাইফ কাটাতে দেবো? তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। মু অনরোর ঠোঁটে হাত দিয়ে বলে, আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো তো, যদি আমি কোনোদিন যুদ্ধে মরে যাই তাহলে তুমি কি অন্য একজনকে বিয়ে করে নিজের সারনেম আবারও চেঞ্জ করে নেবে? এটা শুনে অনরো অবাক হয়ে যায়, কারণ সেম একই কথা ওকে লিও বলেছিল। অনরো জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো যে তুমি কে? তুমি লিও হতেই পারো না, তুমি নাটক করছো, কারণ তুমি আমার লিওর যোগ্য না। এটা শুনে মু বলে, নিজের ওই মুখ দিয়ে লিওর নাম নেওয়া বন্ধ করো। এই মুখ দিয়ে তুমি লিওর নাম নেওয়ার যোগ্যতা অনেক আগে হারিয়ে ফেলেছো। পরের দিন সকালবেলা অনরো ওঠে রেডি হচ্ছিল, তখনই ও ড্রেসিং টেবিলের উপরে একটি বাক্স রাখা দেখতে পায়। অনরো ওই বাক্সটি ছুঁতে গেলে মেড ওকে নিষেধ করে আর বলে যে মার্শাল মু নাকি এই বাক্সটি কাউকে ছুঁতে নিষেধ করেছে। এর কারণ জিজ্ঞাসা করলে মেড বলে, সেটা তো মার্শাল মু কাউকে বলেনি। এটা বলে মেড সেখান থেকে চলে যায়। মেড সেখান থেকে চলে যেতেই অনুরত নিজের চুলের কাঁটা দিয়ে ওই বাক্সর তালাটি খুলে ফেলে আর তার ভিতরে একটি সবুজ কালারের হেয়ার ব্যান্ড দেখতে পায়। এটা দেখে অনরো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা তো ও লিউকে অনেক আগে দিয়েছিল। এটা নিয়ে অনরো ভাবতে থাকে যে লিউকে দেওয়া জিনিস মুয়ের কাছে কি করে আসলো। কিছুক্ষণ পরে রুমে মু চলে আসে আর ওই বাক্সটি দেখতে পায়, তবে তার তালা ভাঙা ছিল। মু দেখতে পায় যে ওই হেয়ার ব্যান্ডটা ঠিকঠাকই আছে। মু এতে বুঝতে পারে হয়তো এটা অনরোই করেছে। মু মনে মনে ভাবে এবার থেকে অনরোর উপরে আরো কড়া করে নজর রাখতে হবে। এরপর সিনে দেখানো হয় ও অনরোকে নিয়ে কমান্ডারের সাথে দেখা করতে যায়।
তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া সেখানে এসে অন্ধ্রর সাথে আবারও টিটকিরি মেরে কথা বলতে থাকে, যেটা দেখে অন্ধ্র এবার সোজা ওর গালে একটি থাপ্পড় দিয়ে দেয়। এতে শিয়াও অনেক রেগে গিয়ে অন্ধ্রকে থাপ্পড় মারতে যায়, তবে কমান্ডার ঠিক সময় মতো শিয়াকে আটকে নেয় আর শিয়ার হয়ে অন্ধ্রর কাছে ক্ষমা চায়। নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে মিস শিয়া রেগে সেখান থেকে চলে যায়। শিয়া সেখান থেকে চলে গেলে মো অন্ধ্রকে বলে, তুমি তো এখানে মিস শিনের সঙ্গে দেখা করতে এসেছো, তাহলে তার সাথে দেখা করে আসো, আমার কমান্ডারের সাথে কিছু কথা আছে। এতে অন্ধ্র সেখান থেকে চলে যায়। মু তখন কমান্ডারের সাথে কথা বলতে থাকে। কমান্ডার মুকে জিজ্ঞাসা করে, তুমি তো অন্ধ্রর আগের বাড়িতে গিয়েছিলে, সেখান থেকে কি কিছু ক্লু পেয়েছো? মু মনে মনে ভাবতে থাকে, যখন ও অন্ধ্রর পুরনো বাড়িটি সার্চ করতে গিয়েছিল তখন ও দেখতে পেয়েছে যে পুরনো বাড়িটি একদমই ক্লিন আছে। যদিও এখানে কেউ থাকে না, তারপরও বাড়িটি এত ক্লিন দেখে মু তো অবাক হয়ে যায়। মু বুঝতে পারে হয়তো অন্ধ্র এখানে অন্য কাউকে লুকিয়ে রেখেছে। মুয়ের আসার খবর পেয়ে সে হয়তো এখন পালিয়ে গিয়েছে, তবে মু এটা কমান্ডারকে জানায় না। এরপর অন্ধ্র আর মু সেখান থেকে বেরিয়ে আসে। মু অন্ধ্রকে জিজ্ঞাসা করে, তুমি কেন শিয়াকে ওভাবে থাপ্পড় মারলে সবার সামনে? তোমার কি কমান্ডারকে একটুও ভয় লাগে না যদি সে তোমাকে শাস্তি দিত এর জন্য? অন্ধ্র বলে, আমি জানি যে আমার কিডন্যাপিং এর পিছনে কার হাত ছিল, তাই আমি শিয়াকে মেরেছি, আর এটা আপনিও খুব ভালো করেই জানেন। মু বলে, তাই বলে এখন তুমি আমার ক্ষমতার অপব্যবহার করতে পারো না। তুমি ভেবেছো তুমি আমার ওয়াইফ বলে তোমাকে কেউ কিছু বলবে না? অন্ধ্র বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, মিস শিয়া যখন এত বড় অপরাধ করার পরও বেঁচে গিয়েছে, তাহলে আমি এইটুকু অপরাধ করে কেন বাঁচবো না? মু তখন অন্ধ্রকে বলে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি জেলাস হচ্ছ? অন্ধ্র বলে, এরকম স্বপ্ন দেখা বন্ধ করো, আমি কেন তোমার জন্য জেলাস হতে যাব? এটা বলে অন্ধ্র সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা অন্ধ্রকে মার্কেটে যেতে দেখি, কিন্তু তখনই সিহুয়া অন্ধ্রকে একটি জায়গায় টেনে নিয়ে আসে আর ওকে জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? অন্ধ্র বলে, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার বাবা সম্পর্কে আমি কিছুই জানি না, আর তাছাড়া তোমার বাবা অনেক খারাপ একজন মানুষ ছিল। অন্ধ্র তখন সিহুয়াকে সবকিছু খুলে বলে যে আগে সিহুয়ার বাবা অর্থাৎ শেং ফ্যাং কি করে ওকে থ্রেট দিয়ে সবার কাছে সত্যি বলতে নিষেধ করেছিল। অন্ধ্র ওকে এটাও বলে যে সিহুয়ার বাবাই ওকে থ্রেট দিয়েছিল যাতে অন্ধ্র সিহুয়ার সাথে বিয়ে করতে রাজি হয়, তবে তার আগে সিহুয়ার বাবা গায়েব হয়ে গিয়েছে। সিহুয়ার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছিল না। ও বলতে থাকে, আমার বাবা কি করে এমনটা করতে পারে? অন্ধ্র বলে, হ্যাঁ তোমার বাবা এসব করেছে। দূর থেকে ওদের দুজনকে একসাথে মিস শিয়া দেখে ফেলে, যদিও মিস শিয়া এখানে সিহুয়ার মুখ দেখতে পায় না। এরপর মিস শিয়া সোজা মুয়ের কাছে যায় আর ওকে বলে দেয় আজ মার্কেটে ও অন্ধ্রকে অন্য একজন ছেলের সাথে দেখেছে। মু এটা শুনে অনেক বেশি রেগে যায় আর তাড়াতাড়ি অন্ধ্রর কাছে চলে যায়। মু সেখানে এসে অন্ধ্রকে জিজ্ঞাসা করে, তুমি সিহুয়ার সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? কিন্তু কেন গিয়েছিলে? অন্ধ্র বলে, সেটা আমি আপনাকে কেন বলবো, আর আপনার এত কেন যায় আসছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, বরং শুধু ওই অস্ত্রগুলো পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। এটা শুনে মুয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। মু তখন জোর করে অন্ধ্রকে কিস করতে থাকে। অন্ধ্র ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মু তো কিছুতেই থামছিল না। এতে তখন অন্ধ্র মুকে একটি থাপ্পড় মারে, যেটাতে রেগে গিয়ে মু ওকে মারতে যায়, তবে কোনো রকম ভাবে মু নিজের রাগের উপরে কন্ট্রোল করে আর অন্ধ্র ওকে মারে না। এদিকে আমরা কমান্ডার আর মিস শিনকে দেখতে পাই। কমান্ডার এখানে মিস শিনকে অনেক বাজেভাবে মেরেছিল। কমান্ডার এখানে মিস শিনের সামনে অন্ধ্রর অনেকটা প্রশংসা করছিল যে অন্ধ্র অনেকটা সুন্দর দেখতে, আর কমান্ডার এটাও বলে যে তার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে, অর্থাৎ ওই অস্ত্রগুলো সে নিজের হাতে পাবে যখন, তখন সে মুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেবে আর অন্ধ্রকে বিয়ে করে নিজের দ্বিতীয় ওয়াইফ হিসেবে নিয়ে আসবে। তখন মিস শিন আর অন্ধ্র দুই বোন হয়ে থাকবে। এগুলো শুনে মিস শিনের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে অন্ধ্র অনেকটা কনফিউজ হয়ে গিয়েছিল যে মু কেন এত রেগে যাচ্ছে সিহুয়ার সাথে ওর দেখা করা নিয়ে। মু এতে কি সমস্যা? মু তো ওকে ভালোবাসে না, বরং ওই অস্ত্রগুলোর জন্য ওকে বিয়ে করেছে। আর তাছাড়া মুয়ের কাছে ওই হেয়ার ব্যান্ডটা কি করে আসলো যেটা ও লিওকে দিয়েছিল? তখনই সেখানে মু চলে আসে। মু অনেকটা ড্রিঙ্ক করেছিল। মু সেখানে এসে অন্ধ্রর সাথে আবারও জোর করতে শুরু করে, আর এক প্রকার জোর করে অন্ধ্রর সাথে সেই রাতটি কাটায়। পরের দিন সকালবেলা যখন মুয়ের ঘুম ভাঙে, তখন ও অনেকটা গিল্টি ফিল করছিল যে কাল রাতে অন্ধ্রর সাথে ওর এমনটা করা উচিত হয়নি। এরপর মু যখন বাইরে বের হয়, তখন ওর গার্ড বলে যে ক্যাম্পে কিছু গার্ডরা বিদ্রোহ করা শুরু করে দিয়েছে, কারণ কমান্ডার নাকি তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে আর তাদের স্যালারিও দেয়নি। এটা শুনে মু বলে, তাহলে আমি যাব ওদেরকে সামলাতে। এরপর দেখানো হয় অন্ধ্রর একটি স্পাই অন্ধ্রর কাছে সেই খবরটি দেয়।
অন্ধ্র মনে মনে ভাবতে থাকে মিস চিন ওকে বলেছিল এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে কমান্ডার, আর যদি শেংফ্যাংকে খুঁজে বের করতে হয় তাহলে আগে কমান্ডারকে কাবু করতে হবে, আর সেটা একমাত্র মুই পারবে। কিন্তু তার জন্য মুয়ের সামনে কমান্ডারের আসল সত্যিটি আনতে হবে। অন্ধ্র মনে মনে ভাবতে থাকে যদি ও লিউর প্রতিশোধ নিতে চায় তাহলে মুর সাথে ওর হাত মিলাতে হবে। এটা ভেবে অন্ধ্র মুয়ের কাছে যায় আর জিজ্ঞাসা করে তোমার ক্যাম্পের কি অবস্থা। মু জিজ্ঞাসা করে হঠাৎ তুমি আজ আমার ক্যাম্পের বিষয়ে জিজ্ঞাসা করছো। অন্ধ্র বলে আমরা তো কাপল, তোমার সবকিছু জানার অধিকার তো আমার আছে। মু বলে তুমি এক্ষুনি কি বললে আমরা কাপল? অন্ধ্র বলে এসব কথা বাদ দাও, তোমার ক্যাম্পের ওই অবস্থা ঠিক করার জন্য আমার কাছে একটি ভালো আইডিয়া আছে। তুমি যদি কমান্ডারের আর্মি আর নিজের আর্মিকে আলাদা করে নিজের আর্মিদের দিয়ে নতুন একটি দল গঠন করো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না কমান্ডার আর তোমার আর্মিদের সাথে খারাপ আচরণ করতে পারবে, না তাদের স্যালারি কেটে নিতে পারবে। এই আইডিয়া শুনে মুয়ের অনেকটা পছন্দ হয়। তবে এই খবর যখন কমান্ডার জানতে পারে তখন তো সে মুয়ের উপর অনেক বেশি রেগে যায়। শিয়া তখন বলতে থাকে ভাই আপনি শান্ত হন, নিশ্চয়ই মু এটা করেছে তার পিছনে কোনো কারণ আছে। কিন্তু কমান্ডার উল্টো শিয়াকে ধমক দিয়ে থামিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় যে মিস চিন লুকিয়ে লুকিয়ে অনরুয়ার সাথে দেখা করতে আসে আর অনরুয়াকে বলে কমান্ডার কিন্তু মুয়ের উপর অনেক বেশি রেগে গিয়েছে, রাগের মাথায় সে সব কিছুই করতে পারে। মিস চিন এখানে কাল রাতে কমান্ডারের বলা সকল কথা অনরুয়াকে খুলে বলে আর বলে কমান্ডারের কথা শুনে এমন মনে হচ্ছিল যে অনরুর ফ্যামিলির উপরে কমান্ডারের অনেক বেশি রাগ। সে চায় না যে অনরুর ফ্যামিলি কেউই বেঁচে থাকুক। তবে দূর থেকে ওদের দুজনকে মিস শিয়া দেখে ফেলে একসাথে। এরপর অনরুও বাড়িতে ফিরে আসে, যেখানে মু জিজ্ঞাসা করে তুমি আজকে আমাকে হেল্প কেন করলে? এর পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। অন্ধ্রও বলে হ্যাঁ অবশ্যই একটি কারণ আছে, তার বদলে আমারও তোমার একটি হেল্প চাই। মু বলে তাহলে বলেই ফেলো তোমার কি হেল্প চাই। অন্ধ্র বলে তুমি কি শেংফ্যাং নামে কাউকে চেনো? আমার ওই লোকটির সঙ্গে অনেক জরুরি দরকার আছে, তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। মু তখন বলে বুঝেছি, শেংফ্যাং তো সিহুয়ার বাবা, তাহলে সিহুয়া এবার তোমাকে দিয়ে নিজের বাবার খোঁজ করাচ্ছে। অন্ধ্র এতে রেগে যায় আর বলে সবকিছুর মধ্যে সিহুয়াকে টানা বন্ধ করো। আমি তোমাকে আগেও বলেছি যে সিহুয়া আর আমার মধ্যে কিছুই নেই, তোমার যদি আমাকে হেল্প করতে না ইচ্ছা করে তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে অন্ধ্র চলে যেতে যায়, কিন্তু তখনই মুকে আটকে নেয় আর ওকে কিস করে বলে তুমি শুধু আমার আর আমারই থাকবে, আমি তোমাকে অন্য কারোর হতে দেবো না। পরের সিনে আমরা মুকে একটি সিক্রেট রুমে যেতে দেখি, যেখানে মু অনেকদিন ধরে শেংফ্যাংকে আটকে রেখেছিল। মু এখানে এসে শেংফ্যাংকে জিজ্ঞাসা করে অন্ধ্র তোমাকে কেন খুঁজছে? তোমার আর অন্ধ্রর মধ্যে এমন কি কথা থাকতে পারে সেটা আমাকে বলো। কোথাও আবার যে অস্ত্রগুলো আমি খুঁজছি সেই অস্ত্রগুলো তোমার কাছে নেই তো? শেংফ্যাং বলে তুমি ভাবলে কি করে যে ওই অস্ত্রগুলো আমার কাছে আছে? যদি ওগুলো আমার কাছে থাকতো তাহলে আজ আমার অবস্থা এরকম হতো না। আর তাছাড়া তুমি ওই অন্ধ্রর ফাঁদে পা দিও না, কারণ সে নিজের প্রেমিক লিওকেও ধোকা দিয়েছে, তোমাকেও কোনোদিন ধোকা দিয়ে দেবে। এটা শুনে মু তো রেগে যায় আর রেগে গিয়ে শেংফ্যাং এর বুকে একটি খামচি মারে। তবে তো শেংফ্যাং হাসতে থাকে। মু বুঝতে পারে এভাবে শেংফ্যাং এর মুখ থেকে কথা বের করা যাবে না, তাই মু শেংফ্যাংকে বলে তুমি কি জানো তোমার ছেলে বিদেশ থেকে 1 মাস আগে ফিরে এসেছে আর ও এখন এই সিটিতেই আছে। এটা শুনে শেংফ্যাং তো অনেক ঘাবড়ে যায় আর বলে তুমি এটা দিয়ে কি বলতে চাচ্ছ? মু বলে আমি এটাই বলতে চাচ্ছি যদি তুমি সত্যি কথা না বলো তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলতে পারি। শেংফ্যাং তখন ভয়ে সবকিছু বলতে রাজি হয়ে যায়। মু জিজ্ঞাসা করে তাহলে এবার বলেই ফেলো যে তোমার আর অন্ধ্রর মধ্যে কি আছে। শেংফ্যাং বলে অন্ধ্র মনে করে যে ওর পরিবারের মৃত্যু আর লিওর মৃত্যুর পিছনে আমার হাত আছে। যদিও আমি সেদিন লোক পাঠিয়েছিলাম ওদেরকে মারার জন্য, তবে আমার লোক সেখানে পৌঁছানোর আগে অন্য কেউ এসে সেখানে ওদেরকে মেরে ফেলেছিল, এতে আমার কোনো রকম দোষ ছিল না। এটা শুনে মু তো অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কারণ ও তো জানতো যে লিওকে অন্ধ্র ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল। এদিকে দেখানো হয় মিস শিয়া কমান্ডারকে এসে বলে দেয় যে আজ অন্ধ্র আর মিস চিনকেও একসাথে দেখেছে, নিশ্চয়ই ওরা দুজন একসাথে মিলে আছে। কমান্ডার বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাছে একটি প্ল্যান আছে। শিয়া কমান্ডারকে অনুরোধ করে যেন কমান্ডার মুয়ের কোনো ক্ষতি না করে। ও বলে এসব কিছুতে মুয়ের কোনো দোষ নেই, যা করেছে অন্ধ্র আর শিন একসাথে মিলে করেছে। কমান্ডার বলে তুমি কি এখনো মুকে বিয়ে করতে চাও? শিয়া বলে ভাই আপনি তো জানেনই আমি মুকে কতটা ভালোবাসি। এতে কমান্ডার বলে ঠিক আছে, মুয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। এরপর রাতের বেলা কমান্ডার মিস শিনের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কতটা ভালোবাসো।
মিসিন বলে আপনিই তো আমার সব, আপনার সাথে বিয়ে হওয়ার পরই তো আমি এত নাম যশ খ্যাতি পেয়েছি। তবে তখনই কমান্ডার একটি ছুরি বের করে মিসিনের গলা কেটে দেয় আর বলে কি ভেবেছো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর আমি এটা জানতে পারবো না? এটাই তোমার শেষ পরিণাম। মিসিন সেখানেই মারা যায়। পরের দিন মু চলে আসে কমান্ডারের সাথে দেখা করতে। কমান্ডার তখন মুকে বলে তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাচ্ছ দিন দিন। কোথাও আবার তুমি অন্যকে ভালো তো বেসে ফেলছো না? তুমি কি ভুলে গেছো আমাদের উদ্দেশ্যের কথা? মু বলে আপনি ভুল বুঝছেন, আমি আমার উদ্দেশ্যের কথা ভুলিনি, বরং আমার উদ্দেশ্য হাসিল হওয়ার সাথে সাথে আমি অন্যকে ডিভোর্স দিয়ে দেবো আর ওকে আমার জীবন থেকে সরিয়ে দেবো। কমান্ডার বলে এটা তো ভালো কথা, তুমি তো জানোই যে শিয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে আপাততর জন্য তুমি শিয়াকে নিজের কনকিউবাইন হিসেবে গ্রহণ করে নাও, বাকিটা না হয় পরে দেখা যাবে। মুয়েতে বলে এসব আপনি কি বলছেন, এটা কিছুতেই সম্ভব না। কমান্ডার বলে বুঝেছি, তুমি অন্যর জন্য আপসেট হয়ে গিয়েছো, কারণ অন্য এতে কষ্ট পাবে। মু বলে আপনি যেরকমটা ভাবছেন এরকম কিছুই না। কমান্ডার বলে তাহলে তো ভালোই, খুব তাড়াতাড়ি আমি শিয়ার সঙ্গে তোমার বিয়ে ঠিক করব, তারপরে আমরা একটা ফ্যামিলি হয়ে যাব। মু এতে কিছু বলতে পারে না। এরপর মু বাড়িতে ফিরে আসে আর অন্ধ্রকে বলে আমি তোমাকে শেংফ্যাং এর সাথে দেখা করাবো। অন্ধ্র এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর ওকে ধন্যবাদ জানায়। অন্ধ্র যখনই সেখান থেকে চলে যেতে যাবে মু ওকে ধরে ফেলে আর বলে কমান্ডার চায় যে ও যেন শিয়াকে বিয়ে করে। অন্ধ্র জিজ্ঞাসা করে তুমি কি এতে রাজি হয়ে গিয়েছো? মু বলে এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। অন্ধ্র বলে তাহলে এতে যখন আপনারই কিছু করার নেই তাহলে আমি আর কি করতে পারি? এটা বলে অন্ধ্র সেখান থেকে চলে যায়। কমান্ডার তো পরের দিনই শিয়া আর মুয়ের বিয়ের দিন ঠিক করেছিল। শিয়া এখানে অনেক সুন্দর করে বিয়ের জন্য সাজে। এদিকে অন্ধ্রর মেয়ের অন্ধ্রর কাছে এসে বলে যে আজ শিয়া আর মুয়ের বিয়ে, তাই মু অন্ধ্রকে অর্ডার করেছে যাতে নতুন বউকে স্বাগত জানানোর জন্য অন্ধ্র সবকিছু তৈরি রাখে। এটা শুনে অন্ধ্র একটু খারাপ লাগে। এরপর শিয়া আর মুয়ের বিয়ে হয়ে যায়। অনেক মেহমান এসেছিল সেখানে। শিয়া যখন গরম চা নিয়ে নিজের ভাইকে দিতে যায় তখন ও ইচ্ছা করে এটা অন্ধ্রর গায়ে ফেলতে চায়, তবে অন্ধ্র ঠিক সময় মতো ওই চাটা ওর গায়ে উল্টো ফেলে দেয়। এটা দেখে শিয়া অনেক বেশি রেগে যায় আর অন্ধ্রকে কথা শোনাতে থাকে। মুও তখন অন্ধ্রকে বলে যে আজকে আমাদের বিয়ে আর তুমি এটা কি করলে? তুমি নিজের রাগের উপরে কন্ট্রোল করো, আমি বুঝতে পারছি যে তুমি অনেক জ্বলছো। অন্ধ্র বলে কিন্তু আমি তো কিছুই করিনি, যা করা তো ওই করতে চেয়েছে। অন্ধ্র আর কিছু বলতে পারবে তার আগে মুকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর শিয়া আর মু নিজেদের রুমে চলে যায়, যেখানে শিয়া তো মুকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে শিয়া তো অজ্ঞান হয়ে যায়। আসলে মু ইচ্ছা করে ও ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। মু সেখান থেকে সোজা অন্ধ্রর কাছে চলে আসে, তবে অন্ধ্র তোর উপরে অনেক বেশি রেগেছিল। এটা দেখে মু তখন জোর করে অন্ধ্রকে নিজের কোলে বসায়। অন্ধ্র তারপর ওর কাছে থাকতে চাচ্ছিল না। এটা দেখে মু তখন জোর করে অন্ধ্রকে কিস করে দেয়, তবে তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া এটা দেখে অনেক বেশি রেগে যায় আর মুকে ডাক দেয় আসে। শিয়া রেগে ওদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা এখন কি করছো এখানে? এতে ওরা অবাক হয়ে শিয়ার দিকে তাকিয়ে থাকে। অন্ধ্র তখন সেখান থেকে চলে যায়। এতে পিছন পিছন মো অন্ধ্রর সাথে চলে যায়, যেটা দেখে মিস শিয়া অনেক বেশি রেগে যায় আর অন্ধ্রকে বলে তোমাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না, তুমি আমার কাছ থেকে মুখে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। পরের দিন সকালবেলা মিস শিয়া অন্ধ্রর কাছে চলে যায়। অন্ধ্র জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এতে মিস শিয়া বলে আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। মিস শিয়ার মেয়ের তখন অন্ধ্রকে ওই গিফটটি দেয়, যার ভিতরে অন্ধ্র একটি কাটা হাত দেখতে পায়। ওই হাতে একটি আংটি পরানো ছিল। আংটিটি দেখে অন্ধ্র চিনে ফেলে যে এটা মিস চিনের হাত। এতে অন্ধ্র বুঝতে পারে যে মিস চিন আর বেঁচে নেই। এটা ভেবে অন্ধ্র তো কান্না করতে থাকে। মিস শিয়া বলে তাহলে তুমি চিনেই ফেলেছো এটা কার হাত, আর এটাও শুনে নাও যে তোমার প্রাণপ্রিয় বান্ধবী অর্থাৎ মিস চিনকে আমার ভাই মেরে ফেলেছে। যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার অবস্থাও ঠিক এরকম হবে। অন্ধ্র তো কান্না করছিল, তখনই সেখানে মু চলে আসে। মু অন্ধ্রকে এভাবে কান্না করতে দেখে শিয়াকে জিজ্ঞাসা করে তুমি ওর সাথে কি করেছো? শিয়া বলে আমি তো এখানে শুধু ওকে একটি গিফট দিতে এসেছিলাম। মু বলে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এতে শিয়া সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ করে অন্ধ্রর তো বমি আসতে থাকে। এতে মু ওর জন্য ডাক্তার ডেকে আনে। ডাক্তার মুকে জানায় যে অন্ধ্র প্রেগনেন্ট। রুমের ভিতরে এটা অন্ধ্রও শুনতে পায়। মু এতে খুশি হয় ঠিকই, কিন্তু অন্ধ্রর জন্য ওর একটু খারাপ লাগতে থাকে। এরপর অন্ধ্র সোজা শেংফ্যাং এর কাছে চলে যায় আর ওকে জিজ্ঞাসা করে যদি তুমি আর কিছু জেনে থাকো তাহলে আমাকে ভালোই ভালোই বলে দাও।
শেংফ্যাং বলে, আমি আর কিছু জানি না, তুমি যদি আমাকে মেরেও ফেলো তাহলে ওগুলো আমি বলবো না। এতে মু শেংফ্যাং এর উপরে চাপ দিতে থাকে আর ওকে অনেক টর্চার করতে থাকে যাতে ও সত্যি কথা বলে দেয়। এদিকে মিস শিয়ার মেড মিস শিয়াকে এসে বলে যে অন্ধ্র প্রেগনেন্ট, যেটা শুনে মিস শিয়া তো অনেক বেশি রেগে যায় আর আগে চোটে নিজের মেডকে একটি চড় মেরে বসে। অনেক টর্চার করার পরও শেংফ্যাং তো মুকে কিছু বলার জন্য রাজি হয় না। এতে মু ওই সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে, যেটা আবার লুকিয়ে লুকিয়ে শিয়া দেখে ফেলে। মু সেখান থেকে চলে যেতে শিয়া ওই সিক্রেট রুমে ঢুকে পড়ে আর সেখানে শেংফ্যাংকে দেখতে পায়। সিন এখানেই কাট হয়। পরের সিনে দেখানো হয় যে শিয়া কমান্ডারের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। কমান্ডার তখন শিয়াকে বলে, তাহলে তুমি নিজের চোখেই তো দেখলে মু আমাদেরকে ধোকা দিচ্ছে। যদিও আমাদেরকে ধোকাই নাই দিত তাহলে শেংফ্যাং এর ব্যাপারে আমাকে সবকিছু আগে থেকেই জানিয়ে রাখতো। আর বিয়ের এতদিনে হয়তো তুমি বুঝে গিয়েছো যে মু তোমাকে একদমই ভালোবাসে না। শিয়াও তখন মনে মনে ভাবতে থাকে, ভাই যা বলেছে তা তো ঠিকই বলেছে। এদিকে দেখানো হয় অন্যর সাথে সিহুয়া দেখা করতে আসে। তখনই সেখানে মু চলে আসে। মুকে দেখে সিহুয়া ওর দিকে বন্দুক তাক করে। এতে মু তখন সিহুয়ার দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই সেখানে সিহুয়ার দুইজন সঙ্গী এসে মুয়ের দিকে বন্দুক তাক করে, যেটা দেখে অন্ধ্র তো মনে মনে ভয় পেয়ে যায়। অন্ধ্র মনে মনে ভাবে এখনই যদি ও মুকে না আটকায় তাহলে সিহুয়া হয়তো মুয়ের কোনো ক্ষতি করে দিতে পারে। তাই মুকে আটকানোর জন্য অন্ধ্র তখন ওর গুলির সামনে দাঁড়ায়। এটা দেখে মু অবাক হয়ে যায়। অন্ধ্র বলে, তোমার তো আমার মৃত্যুতে কোনো যায় আসে না। এটা বলে অন্ধ্র বন্দুকটি নিয়ে নিজের পেটের দিকে ধরে আর বলে, কিন্তু ও তো তোমার সন্তান, ওর জন্য নিশ্চয়ই তোমার যায় আসবে। হয় তুমি সিহুয়াদেরকে এখান থেকে যেতে দাও, না হলে ওকে মেরে ফেলো। মু তো এটা দেখে পুরো হতভম্ব হয়ে যায় আর বলে, তুমি শেষ পর্যন্ত সিহুয়াকে বাঁচানোর জন্য আমাদের বাচ্চার ব্যাপারেও পরোয়া করছো না। মু কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর নিজের রুমে যেয়ে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ পর সেখানে অন্ধ্র চলে আসে, কিন্তু অন্ধ্র সেখানে আসতেই মুতো সমস্ত রাগ ওর উপরে ঝাড়তে থাকে আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া অন্ধ্রকে বলে, তুমি সিহুয়ার প্রতি এত কেন দরদ দেখাও? কোথাও আবার এই সন্তান সিহুয়ার নয় তো? মূলত এই কথাটা শিয়া মুকে উস্কানোর জন্য বলছিল, যাতে মু আরো অন্ধ্রর সাথে খারাপ ব্যবহার করে। তবে তখনই মু খেয়াল করে যে অন্ধ্রর অনেকটা ব্লিডিং হচ্ছে। এটা দেখে মু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে। ডাক্তার মুকে বলে যে বাচ্চাটা একটুর জন্য বেঁচে গিয়েছে, তবে অন্ধ্রর দিকে এবার থেকে ভালো করে খেয়াল রাখতে হবে। মু তো অনেক বেশি গিল্টি ফিল করছিল। অন্ধ্রর সাথে ওর এমনটা করা একদমই উচিত হয়নি। ও অন্ধ্রর কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু অন্ধ্র মুকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এতে মু কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে সিহুয়া তো অন্ধ্রর অনেকটা প্রশংসা করতে থাকে যে অন্ধ্র আজ নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওদেরকে বাঁচিয়েছে। সিহুয়ার সঙ্গে লু তখন সিহুয়াকে জিজ্ঞাসা করে, কোথাও আবার আপনি অন্ধ্রর প্রেমে তো পড়ে যাননি? এতে সিহুয়া বলে, এসব আজে বাজে বকা বন্ধ করো, অন্ধ্রর অলরেডি মুয়ের সাথে বিয়ে হয়ে গিয়েছে। লু বলে, তাতে কি হয়েছে? মার্শাল মু তো ওকে জোর করে বিয়ে করেছে, আপনার হাতে এখনো চান্স আছে অন্ধ্রকে নিজে করে পাওয়ার। তবে এসব কথা শুনে সিহুয়ার যে একটি মেয়ে সঙ্গী ছিল যার নাম নিজি, নিজির তো একদমই ভালো লাগছিল না। পরে আমরা জানতে পারি নিজি তো মনে মনে সিহুয়াকে পছন্দ করত, তবে ও সিহুয়াকে কথা জানাতে অনেক বেশি ভয় পেত, কারণ ও নিজেকে সিহুয়ার যোগ্য মনে করতো না। এদিকে মু তো অন্ধ্রর অনেকটা কেয়ার করছিল, যেটা দেখে শিয়া অনেক বেশি জ্বলছিল। পরের দিন আমরা অন্ধ্রকে লুকিয়ে লুকিয়ে মুয়ের অফিসে যেতে দেখি। সেখানেও কিছু কাগজ ঘাটাঘাটি করছিল। মেয়ের এসে অন্ধ্রকে বলে, মার্শাল মু যদি জানতে পারে রাগ করবে। অন্ধ্র তাড়াতাড়ি করে নিজের কাজ সেরে সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু তখনই ওর শরীর খারাপ হতে থাকে। তবে তখনই সেখানে মু চলে আসে। মু অন্ধ্রকে কোলে তুলে নেয় আর ওকে বাড়িতে নিয়ে আসে, যেটা দূর থেকে শিয়া দেখে ফেলে। শিয়া তো এতেও প্রচন্ড রেগে যায়। এরপর শিয়া সোজা খাবার নিয়ে শেংফ্যাং এর কাছে চলে যায়। অনেকদিন পর খাবার পেয়ে শেংফ্যাং তো মনে সুখে খেতে থাকে। শিয়া শেংফ্যাংকে বলে, তুমি কি জানো যে তোমার ছেলে এখানে তোমাকে ছাড়ানোর জন্য এসেছে? শেংফ্যাং বলে, এটা আমি অনেক আগে থেকেই জানি। শিয়া বলে, কিন্তু তুমি ভুল জানো, তোমার ছেলে এখানে তোমাকে ছাড়ানোর জন্য নয়, বরং অন্ধ্রর জন্য এসেছে। এমনকি অন্ধ্রও তো এখন প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা হচ্ছে সিহুয়া। তুমি এখানে নরকের জীবনযাপন করছো, কোথায় তোমার ছেলে তোমাকে বাঁচাবে তা না করে একটি মেয়ের পিছনে পড়ে রয়েছে। তাহলে বুঝতেই পারছো অন্ধ্র তোমার ছেলের উপরে কি জাদু করেছে। এটা বলে শিয়া শেংফ্যাং এর পাশে একটি চাবি রেখে সেখান থেকে চলে যায়। শেংফ্যাং তখন বলতে থাকে, অন্ধ্র আমি কিছুতেই আমার ছেলেকে তোমার ফাঁদে পা দিতে দেব না। এটা বলে শেংফ্যাং তখন ওই চাবিটি ধরার চেষ্টা করতে থাকে। এদিকে আমরা অন্ধ্রকে বাগানে ঘুরতে দেখি।
তখনই সেখানে শেংফ্যাং চলে আসে। অর্থাৎ শেংফ্যাং নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছিল। শেংফ্যাং অনরুকে দেখা মাত্রই ওর উপরে আক্রমণ করে আর অনরুর গলা টিপে ধরে। শেংফ্যাং অনরুর গলায় এতটা প্রেশার ক্রিয়েট করেছিল যার কারণে অনরুর তো ব্লিডিং হতে শুরু করে। তখনই সেখানে মু চলে আসে। এটা দেখে মু তাড়াতাড়ি শেংফ্যাং এর দিকে গুলি চালায়। এতে সেখানে শেংফ্যাং এর মৃত্যু হয়ে যায়। মু তাড়াতাড়ি অনরুকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ডাক্তার মুকে বলে যে অনরুর মিসক্যারেজ হয়ে গিয়েছে আর অনরু কোনো সময় মাও হতে পারবে না। যেটা শুনে মুয়ের তো অনেক বেশি খারাপ লাগে। অনরু এটা শুনতে পায়। মু মনে মনে ভাবে যদি অনরু এখানে থাকে ভবিষ্যতে হয়তো অনরুর কোনো বিপদ হতে পারে। আজ শেংফ্যাং ওকে মারার চেষ্টা করেছে, কাল হয়তো অন্য কেউ করবে। এরপর কিছুক্ষণ কেটে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় মু অনেকটা ড্রিঙ্ক করে সেখানে চলে আসে আর অনরুকে বলি তুমি এখনো এখানে কি করছো? বাচ্চাটা তো নষ্ট হয়ে গিয়েছে। এতদিন আমি ওই বাচ্চার জন্যই তোমাকে এখানে রেখেছিলাম। এখন বাচ্চাটা মরে গিয়েছে, তাই তোমার এখানে থাকার আর কোনো দরকার নেই। মু তো অনরুকে কষ্ট দেওয়ার জন্য আরো অনেক কথা বলতে থাকে আর ওকে এখান থেকে বের হয়ে যেতে বলে। এগুলো শুনে অনরু তো অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। অনরু সেখান থেকে চলে যাওয়ার পর মু তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর মনে মনে অনরুর কাছে ক্ষমা চাচ্ছিল। মু বলে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমরা সিহুয়াকে দেখতে পাই যে জানতে পারে ওর বাবাকে মু মেরে ফেলেছে। এতে সিহুয়া তো মুয়ের উপর অনেক বেশি রেগে যায়। কিন্তু তখনই সেখানে সিহুয়ার কাছে অনরুও চলে আসে। অনরু সেখানে আসলে সিহুয়া ওকে জিজ্ঞাসা করে আমার বাবা কি করে মারা গেল? নিশ্চয়ই আমার বাবাকে মু ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এতে অনরু তখন সবকিছু খুলে বলে যে মু কেন ওর বাবাকে মেরে ফেলেছে। তারপরও সিহুয়া বলে যেহেতু মু আমার বাবাকে মেরে ফেলেছে সেহেতু প্রতিশোধ তো আমি নেবই। মু আমার শত্রু। সিহুয়া অনরুকে বলে তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি খুব তাড়াতাড়ি মুকে মেরে ফেলবো, ওর উপর প্রতিশোধ নেব। এতে অনরু বলে তুমি যা ইচ্ছা তাই করো, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। এমনিতেও আমি মুকে আর ভালোবাসি না, ওর মতো মানুষকে কি করে একজন ভালোবাসতে পারে। পরের দিনে আমরা সিহুয়াকে মার্কেটে যেতে দেখি যেখানে সবার সামনে শেংফ্যাং এর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। নিজের বাবার এমন অবস্থা দেখে সিহুয়ার তো অনেক বেশি রাগ হয় মুয়ের উপর। তখনও একটি বোমা বিস্ফোরণ করে যার কারণে চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। এই সুযোগে সিহুয়া ওর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তার আগে সেখানে মু চলে আসে। মু এখানে সিহুয়াকে মারতেই যাবে কিন্তু তার আগে সেখানে ঝংলেই নামে একজন লোক এসে মুয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঝংলেইকে এখানে দেখে মু তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তোমরা হয়তো একে চিনতে পারবে না, আমি তাই জন্য তোমাদেরকে মনে করিয়ে দিই ড্রামার প্রথম দৃশ্যে আমাদেরকে যে গার্ডকে দেখানো হয়েছিল যে লিউর কাছে গিয়েছিল সেই হচ্ছে ঝংলেই। সুযোগ পেয়ে সিহুয়া সেখান থেকে পালিয়ে যায়। এরপর মু বাড়িতে ফিরে আসে আর ঝংলেইয়ের ব্যাপারে ভাবতে থাকে। মু নিজের গাইডকে আদেশ দেয় যাতে ঝংলেইকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। এরপর আমরা ঝংলেইকে লিউর কবরের কাছে যেতে দেখি যেখানে গিয়েও কান্না করতে থাকে আর বলতে থাকে আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? অনরু আপনার মাকে বাঁচানোর জন্য অনেক বেশি কষ্ট করছে, যার কারণে মু ওর সঙ্গে অনেক খারাপ করেছে, অনরুকে অনেক টর্চার করেছে। ঝংলে এখানে এটাও বলে যে আপনি তো জানতেন অনরু আপনাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আসলে সেটা সত্যি ছিল না, বরং অনরু আপনার মাকে বাঁচানোর জন্য এসব করেছিল। পাশে দাঁড়িয়েই এতক্ষণ ধরে মু এসব কথা শুনছিল। এসব কথা শুনে মু তো হতভম্ব হয়ে যায় আর ঝংলেইকে জিজ্ঞাসা করে আপনি এসব কি বলছেন? যা বলছেন আপনি কি সত্যি বলছেন? ঝংলেই তখন মুয়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এখানে কেন এসেছো? তুমি অনরুর সাথে অনেক বেশি খারাপ করেছো আর অনরুকে কষ্ট দেওয়া মানে লিউকে কষ্ট দেওয়া। মু তখন ঝংলেইকে সবকিছু খুলে বলতে বলে। ও বলে যে আমি তো অনরুর সাথে এরকম করেছি লিউর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আমি জানতাম লিউর মৃত্যুর পিছনে অনরুর হাত আছে। ঝংলে এটা শুনে রেগে যায় আর বলে তোমার উচিত ছিল সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, কিন্তু তা না করে তুমি প্রতিশোধের আগুনে জ্বলেছো আর অনরুর উপর অত্যাচার করেছো। এটা বলে ঝংলেই তখন মুখে সবকিছু খুলে বলে যে অনরু কেন এটা করেছিল, শেংফ্যাং ওকে থ্রেট দিয়েছিল। এসব কিছু শুনে মু তো কান্না করতে থাকে আর বলতে থাকে তাহলে এতদিন আমি অনরুকে ভুল বুঝে এসেছি আর ওর উপরে টর্চার করেছি। মু ঝংলেইকে বলে আমি হচ্ছি লিউ। এটা শুনে ঝংলেই রেগে বলে তুমি মিথ্যা বলছো,
ঝংলি মুকে মারতে থাকে আর বলতে থাকে তুমি লিউ হতেই পারো না। এটা বলতে বলতে ঝংলি কান্না করতে থাকে। পরের দিনে দেখানো হয় ঝংলি অনরোর সাথে দেখা করতে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি ঝংলি অনরোর বড় ভাই হয়। ঝংলি অনরোকে জিজ্ঞাসা করে আজ পর্যন্ত মু তোমার সঙ্গে কি কি খারাপ করেছে। এতে অনরো তখন প্রথম থেকে শেষ অবধি সব ঝংলিকে খুলে বলে যে কি করে মু ওকে জোর করে বিয়ে করেছে, ওর উপরে টর্চার করেছে, আর বাচ্চা নষ্ট হওয়ার পরে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এসব কিছু শুনে ঝংলি তখন নিজের মুখে একটি চড় মারে আর বলে সবকিছু আমার জন্য হয়েছে। অনরো বলে আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন, এতে আপনার কোনো দোষ নেই। ঝংলি বলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মুকে কোনোদিন ক্ষমা করে দিতে পারবে? অনরো বলে কখনোই না, আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এদিকে দেখানো হয় কমান্ডার মুয়ের উপর অনেক বেশি রেগেছিল আর বলছিল মু দিন দিন ওর হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আজকাল মু ওর একদমই কথা শোনে না। তাই ও তখন ওর গার্ডকে বলে মুকে শেষ করে দিতে। পরের দিনে দেখানো হয় যে 3জন গার্ড যায় মুকে মারার জন্য, তবে রুমে তখন মু ছিল না। পিছন থেকে মু এসে ওদের 3জনকে গুলি করতে থাকে। তবে লড়াই করতে গিয়ে মুয়ের একটু আঘাত লেগে যায়, যদিও আঘাতটা অতটাও গুরুতর ছিল না। তারপরও মু নিজের গার্ডকে বলে অনরোকে গিয়ে বলতে যে মু এখন মৃত্যুশয্যায় আছে, তাই যেন অনরো শেষবারের মতো এসে মুকে দেখে যায়। এতে গার্ড তখন সোজা অনরোর কাছে চলে যায় আর অনরোকে বলে শেষবারের মতো মার্শাল মু আপনাকে দেখতে চায়। এতে অনরো মুকে দেখতে যায়, তবে অনরো তো মুয়ের সব নাটক ধরে ফেলে আর মুয়ের উপর অনেক বেশি রেগে যায়। অনরো বলে প্রত্যেকবার তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করো। এটা বলেই অনরো রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় যে ডাক্তার এসে শিয়াকে বলে আপনি প্রেগনেন্ট হয়েছেন, যেটা শুনে শিয়া অনেক খুশি হয়। তবে তখনই সেখানে অনরো চলে আসে। অনরো এটা শুনে অবাক হয়ে যায়। তখন আবার সেখানে অনরোর পিছন পিছন মুও চলে আসে। মু এটা শুনে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো কোনো সময় শিয়ার ধারে কাছেও যায়নি। অনরো আবারও মুকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শিয়া ওই ডাক্তারের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে জোর করে এই মিথ্যা কথাটি বলিয়েছে। রাতের বেলা আমরা সিহুয়া আরও সঙ্গীদের কমান্ডারে আর্মি ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে যেতে দেখি। ওরা ওখানে গিয়ে ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এর পরের দিন সকালবেলা কমান্ডার যখন এই খবর পায় তখন তো সে সিহুয়ার উপরে অনেক বেশি রেগে যায়। এদিকে মু কিছুতেই বুঝতে পারছিল না যে শিয়া কি করে প্রেগনেন্ট হলো, কারণ ও তো কোনো সময় শিয়ার ধারে কাছেও যায়নি। শিয়া তখন বলে তুমি কেন অনরুর কথা ভেবে নিজের জীবনটা এভাবে নষ্ট করছো? ওদিকে অনরু তো সিহুয়ার কাছে চলে গিয়েছে, দেখো সিহুয়াকে ভালোবাসে। যেটাতে মু তখন মনে মনে ভাবতে থাকে সত্যি কি অনরু সিহুয়াকে ভালোবাসে। পরের দিন দেখানো হয় যে মু আসে অনরুর সাথে দেখা করতে। এতে তখন ঝংলেই মুয়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে কমান্ডার যদি একবার জেনে যায় তুমি হচ্ছে আসল লিউ, তাহলে কিন্তু সে তোমাকে ছাড়বে না। তাই তোমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য। বাইরে থেকে সব কিছু অনরও শুনতে পায়। অনর এটা শুনে অবাক হয়ে যায় আর ভিতরে গিয়ে ঝংলেইকে জিজ্ঞাসা করে এক্ষুনি আপনি কি বললেন, মুকে আপনি এক্ষুনি কি বলে ডাকলেন? এতে ঝংলেই বলে সেটা তুমি ওকেই জিজ্ঞাসা করে নাও। এটা বলে ঝংলি সেখান থেকে চলে যায়। ঝংলি সেখান থেকে চলে গেলে মু অনরোকে বলে আমি হচ্ছি তোমার লিউ। এটা শুনে অনরো তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু হঠাৎ করে অনরো মুকে একটি থাপ্পড় মারে আর বলে তুমি সবসময় এভাবে আমার বিশ্বাস নিয়ে খেলা করো। প্রথম দিন থেকেই আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কত কিছুই না করেছি, কত কিছু সহ্য করেছি, কিন্তু তুমি উল্টো আমাকেই টর্চার করেছো, আমার উপরেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছো। মু অনরুর কাছে ক্ষমা চায় আর বলে আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি সত্যিটা জেনে গিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনরু বলে তাহলে আর বাকি সবার মতো তুমিও আমাকে ভুল বুঝেছিলে, যা আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তোমার সাথে চিট করে তোমাকে মেরে ফেলেছি, তাহলে বাকি সবার আর তোমার মধ্যে পার্থক্যটা কি রইল? অনরো বলে যদি তুমি লিও থাকা অবস্থায় নিজের গান দিয়ে আমাকে শুটও করে দিতে, তারপরও আমি ভেবে নিতাম এটা অ্যাক্সিডেন্টে হয়েছে, তারপর আমি বিশ্বাস করতাম না যে তুমি আমাকে ইচ্ছা করে মেরেছো, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি তো নিজের চোখে দেখো নি যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তারপরও তুমি এটা বিশ্বাস করে নিয়েছো কারণ তুমি আমাকে ভালোবাসো না। মু তখন বারবার করে অনরোর কাছে ক্ষমা চাইতে থাকে,
কিন্তু অন্ধ্র ওকে ক্ষমা করে না আর ওকে আরেকটি থাপ্পড় মারে। অন্ধ্র মুকে ওর কসম দিয়ে বলে এখান থেকে চলে যেতে। মুয়ের এতে কিছু করার থাকে না, ও তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সেখানে ঝংলি চলে আসে আর অন্ধ্রর শরীর অনেকটা খারাপ হতে থাকে। অন্ধ্রর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু তারপরও মু আর দাঁড়ায় না, কারণ অন্ধ্র ওকে কসম দিয়েছে। এরপর মু সেখান থেকে চলে যায়। এদিকে আমরা কমান্ডারকে দেখতে পাই, যে জানতে পারে সিহুয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা জানতে পেরে কমান্ডার অনেক বেশি রেগে যায় আর মনে মনে ভাবতে থাকে যে এখন ওর মুকে খুবই প্রয়োজন। এরপর কমান্ডার সেখান থেকে সোজা মুয়ের সাথে দেখা করতে যায়। যাওয়ার সময় সে মুয়ের জন্য অনেক দামি একটি খাবার নিয়ে গিয়েছিল। মু খুব ভালো করে এটা বুঝতে পারে যে কমান্ডার এখানে কেন এসেছে। কমান্ডার ওকে ওই গিফটটি দিয়ে সেখান থেকে চলে যায়। মুয়ের গার্ড তো মুকে ওই খাবারটি খেতে নিষেধ করে আর বলে এতে বিষ থাকতে পারে। তবে মু গার্ডকে আশ্বস্ত করে আর বলে এখন কমান্ডার ওর কোনো রকম ক্ষতি করবে না, কারণ কমান্ডারের এখন মুকে খুবই প্রয়োজন, তাই গার্ড যেন এসব নিয়ে চিন্তা না করে। পরের দিন আমাদের একটি পার্টি দেখানো হয়, যেখানে কমান্ডারের দল থেকে সবাই এসেছিল আর সিহুয়ার দল থেকেও সবাই এসেছিল। সিহুয়ার সাথে এখানে অন্ধ্রও ছিল। অন্ধ্রকে সিহুয়ার সাথে দেখে কিছু মেয়েরা তো গসিপ করতে শুরু করে যে মুয়ের সঙ্গে অন্ধ্রর তো বিয়ে হয়েছে, তারপরও দেখো নির্লজ্জের মতো আবারও সিহুয়ার সাথে ঘুরছে। এগুলো অন্ধ্র শুনতে পায়। অন্ধ্রের তো অনেক খারাপ লাগে, যেটা দেখে সিহুয়া তখন সবার সামনে বলে যে মু অন্ধ্রকে জোর করে বিয়ে করেছিল, তাই ওটা আমি বিয়ে বলেই ধরি না। কিন্তু এখন আমি আর অন্ধ্র বিয়ে করে নিয়েছি, আমরা দুইজন লিগালি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এটা বলে সিহুয়া তখন অন্ধ্রর হাত ধরে। মু এটা দূর থেকে দেখে অনেক বেশি রেগে যায়। রাগে চোটে মু তো নিজের হাতে থাকা গ্লাসটি ভেঙে ফেলে। এরপর পার্টি শেষ হয়ে গেলে অন্ধ্র সিহুয়াকে ধন্যবাদ জানায়। তবে সিহুয়া বলে এতে ধন্যবাদ জানানোর কিছুই নেই। সিহুয়া এখানে অন্ধ্রকে সত্যি সত্যি বিয়ের জন্য প্রপোজ করে দেয় আর বলে আমি জানি যে তুমি মুকে ভালোবাসো, কিন্তু তারপর আমি বলবো যে মু একদমই ভালো মানুষ না, তুমি তার সাথে সুখে থাকবে না, বরং আমি তোমাকে অনেক সুখে রাখবো। তখনই সেখানে মু চলে আসে। মু সিহুয়াকে বলে আমার অন্ধ্রর সাথে কিছু কথা আছে, তাই তুমি এখান থেকে চলে যাও। এতে সিহুয়া সেখান থেকে চলে যায়। সিহুয়া সেখান থেকে চলে গেলে মু অন্ধ্রকে ওই হেয়ার ব্যান্ডটি দেখায় আর বলে এটা তো তুমি আমাকে দিয়েছিলে। মু আরো বলে আমরা তো দুজন একে অপরকে প্রমিস করেছিলাম যে আমরা সবসময় একসাথে থাকবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অন্ধ্র এখানে ওর কোনো কথা শোনে না, সেখান থেকে চলে যায়। তখনই মু খেয়াল করে যে ওই হেয়ার ব্যান্ডে ওর হাতে থাকা রক্ত লেগে গিয়েছে। মু তখন নিজের কাটা হাত দিয়ে ওই হেয়ার ব্যান্ডটি পরিষ্কার করার চেষ্টা করছিল, তবে এতে হেয়ার ব্যান্ডে আরো রক্ত লেগে যায়, যেটা দেখে মু তো অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তবে ওর গার্ড এসে সেখানে ওকে সামলে নেয়। মু এরপর বাড়ি ফিরে আসে আর ওর গার্ডকে বলে সিহুয়ার আর্মি ক্যাম্পে আক্রমণ করতে আর সবকিছু পুড়িয়ে দিতে। মুয়ের কথা অনুযায়ী ওর গার্ড কিছু লোকজন নিয়ে ওখানে আগুন ধরাতে চলে যায়, তবে সিহুয়ার লোকজন তো আগেই টের পেয়ে যায়। এতে ওরা ওদের উপরে উল্টো আক্রমণ করে। এতে মুয়ের গার্ড তো গুরুতরভাবে আহত হয়। ও পুরো শরীরে ব্যান্ডেজ করে মুয়ের কাছে গিয়ে পৌঁছায়। মু সবকিছু শোনার পরে আরো বেশি রেগে যায় আর বলে অন্ধ্রর যে ফ্যামিলি বিজনেসটা আছে ওটা পুরোপুরি শেষ করে দিতে। তোমাদেরকে বলে দিই যে অন্ধ্রর ফ্যামিলি মারা যাওয়ার পর অন্ধ্রর কাছে ওর ফ্যামিলি বিজনেসই ছিল শেষ সম্বল। মুয়ের কথা মতো অন্ধ্রর ওই বিজনেসটি বন্ধ করে দেওয়া হয়। পরের সিনে দেখানো হয় যে মু বসে বসে ড্রিঙ্ক করছিল। এদিকে শিয়া তো মিথ্যা মিথ্যা প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল। ও যখন রুমে আসে তখন নিজের পেট থেকে ফেক বেলিটা সরিয়ে নেয়, যেটা মু দেখে ফেলে। মু এটা দেখে বুঝতে পারে যে শিয়া এতদিন ধরে নাটক করছিল, তাই ও তো শিয়ার উপর অনেক বেশি রেগে যায়। শিয়া মুয়ের পা ধরে ক্ষমা চায়, কিন্তু মু ওকে ক্ষমা করে না আর সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার শিয়া মুয়ের কাছে চলে আসে আর বলে আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি অন্ধ্রর কথা ভুলে যাও, কারণ সে তো তোমাকে নয় বরং সিহুয়াকে ভালোবাসে। আর তুমি তো সেটা বুঝতেই পারছো, কারণ কারণ অন্ধ্র তো এখন সিহুয়ার কাছেই আছে। কিন্তু মু তখন অনেক বেশি রেগে যায় আর শিয়াকে বলে তোমার কারণেই আমার আর অন্ধ্রর বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, তাই বাঁচতে চাইলে এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। মু শিয়াকে বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এতে শিয়া কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে ও মুকে বলে আমি নিজেকে অনেক বেশি ঘৃণা করি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। এরপর শিয়া সেখান থেকে চলে যায়। মু তখন সেখানে বসে কান্না করতে থাকে। এদিকে দেখানো হয় যে অন্ধ্র যখন মার্কেটে যায় তখনই সেখান থেকে কিছু লোক এসে ওকে কিডন্যাপ করে নেয়। ও
ওকে আর অন্য কেউ নয় বরং কমান্ডারই কিডন্যাপ করিয়েছিল। কমান্ডার এখানে একে একে অনরুর কাছে সব সত্যি কথা বলতে থাকে, যে অনরুর ফ্যামিলি এমনকি লিওকেও সে নিজের হাতে মেরেছে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য। আর মুকে সে তো নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে, কিন্তু যখন থেকে অনরু এসেছে তখন থেকে মু আস্তে আস্তে ওর হাতের বাইরে চলে যাচ্ছে। এটা বললেই কমান্ডার অনরুর গলা টিপে ধরে। বাইরে ততক্ষণে সিহুয়া আর মু নিজেদের আর্মি নিয়ে চলে এসেছিল অনরুকে বাঁচাতে। তবে তখনই কমান্ডার অনরুর মাথায় বন্দুক ঠেকিয়ে সেখানে নিয়ে আসে আর অনরুকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এতে মু আর সিহুয়া তো কমান্ডারকে কিছু করতে পারছিল না। এই সুযোগে কমান্ডার সিহুয়ার দিকে গুলি চালায়, তবে সিহুয়াকে বাঁচাতে গিয়ে লু সামনে চলে আসে, যার কারণে গুলিতে ওরই মৃত্যু হয়ে যায়। এতে তখন সিহুয়া অনেক বেশি রেগে যায়। সিহুয়া এবং মুয়ের আর্মি মিলে কমান্ডারের আর্মির উপরে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে কমান্ডারের আর্মিদের ওরা শেষ করে দেয়। এতে কমান্ডার একটি জায়গায় লুকিয়ে পড়ে নিজের সেফটির জন্য। তবে তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া মুকে বলে, আমি তো তোমার ওয়াইফ, অন্তত এই কারণে আমার ভাইকে আজকের মতো ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমার ভাই আর কখনো এরকম ভুল করবে না। তবে তখনই কমান্ডার বেরিয়ে এসে শিয়াকে বলে, মু তোমাকে ভালোবাসে না, তারপরও তুমি কেন মুয়ের কাছ থেকে সাহায্য চাচ্ছ? ওকে মেরে ফেলো। শিয়া তখন মনে মনে ভাবতে থাকে, ভাই যা বলেছে তা তো একদম ঠিকই বলেছে। ও মনে মনে ভাবতে থাকে যে ও কীভাবে মুকে ভালোবেসেছে, কিন্তু মু সবসময় ওকে ইগনোর করেছে আর কষ্ট দিয়েছে। এসব কিছু ভেবেই শিয়া বাইরে বেরিয়ে আসে আর ওদের উপরে গুলি করতে থাকে, যেটা দেখে আর্মিরাও তখন গুলি করতে থাকে। কমান্ডার তখন শিয়াকে নিয়ে সেখান থেকে কোনো রকম পালানোর চেষ্টা করে, তবে তার আগেই মু গুলি করে কমান্ডারকে সেখানেই মেরে ফেলে, যেটা দেখে শিয়া অনেক বেশি রেগে যায়। শিয়া তখন পাশে থাকা বন্দুকটি নিয়ে অনরুর দিকে গুলি করতে যায়, তবে অনরুকে বাঁচাতে গিয়ে মু সামনে চলে আসে আর গুলিটি মুয়ের গায়ে লাগে, যেটা দেখে অনরু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। অনরু বলতে থাকে, তুমি এমনটা কেন করলে? মু বলে, হয়তো আমার হাতে আর বেশি সময় নেই। মু শেষবারের মতো অনরুর কাছে ক্ষমা চায় আর বলে, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এটা বলে মু সেখানে মারা যায়, যেটা দেখে অনরু তো কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ আমার কাছে ফিরে এসো। কিন্তু সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা অনরুকে মুয়ের বাড়িতে আসতে দেখি, যেখানে ও নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। অনরু এই বাড়িটি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ এই বাড়িটি আনাচে কানাচে ওর সাথে মুয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন আমরা সেখানে মুকে দেখতে পাই। আস্তে আস্তে মু সেখানে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর অনরু বাইরে বেরিয়ে আসে, যেখানে সিহুয়াও ছিল। ওদের কথা থেকে আমরা জানতে পারি অনরু আর এই শহরে থাকবে না, ওই শহর থেকে অনেক দূরে চলে যাবে। এরপর অনরু আর ঝংলে একটি ট্রেনে করে শহর থেকে চলে যাচ্ছিল। তখনই ওরা ট্রেনের বাইরে থেকে কিছু শোরগোল শুনতে পায়। এতে ওরা বাইরে এসে দেখতে পায় একটি পাগল মেয়ে দোকান থেকে খাবার চুরি করে খাচ্ছিল, যার কারণে সবাই ওর উপর অনেক বেশি রেগেছিল। ওই পাগল মেয়েটি অন্য কেউ নয় বরং শিয়া ছিল। শিয়ার এই অবস্থা দেখে অনরু অনেকটা খারাপ লাগে। এর পরের সিনে আমরা অনরুকে দেখতে পাই যে এখন থেকে একজন টিচারের কাজ নিয়েছিল। ওর স্টুডেন্টদের বোঝাচ্ছিল যে পড়াশোনা কেন ওদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তখনই একজন স্টুডেন্ট উঠে ওর কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। ওই স্টুডেন্টটি হুবহু মুয়ের মতো দেখতে ছিল। ছেলেটিকে দেখে অনরু অনেক বেশি অবাক হয়ে যায় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটির এন্ডিংটা আমার একদমই ভালো লাগেনি, কারণ ড্রামার এন্ডিংটা চাইলে আরেকটু ভালো করে দেওয়া যেত। তো যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই ড্রামাগুলোর এন্ডিং প্রায় সেমই হয়। তোমরা তো মেড রিভেঞ্জ, ব্রাইড রিভেঞ্জ এই ড্রামাগুলো দেখেই থাকবে, ওই ড্রামার এন্ডিং গুলো প্রায় এরকমই হয়েছিল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলের সাথে থেকো।